যেই প্রবাসীরা আমার রেমিটেন্স পাঠায় বছরে $30 বিলিয়ন, তাকে আমরা বলি কামলা। মালয়েশিয়ার দূতাবাস এতটাই অকম্মা দেখি, যেটা আসলে কল্পনাহীন। জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, আরো কয়েকজন এরকম সন্দেহের তালিকায় রয়েছে। যত সরকার আছে তারা সবাই উন্নয়নের জালে মানে একদম শেষ করে ফেলে, কিন্তু ওই প্রবাসীকে জিজ্ঞেস করেন সে কি ভালো আছে? কিন্তু তারপরও কি এর থেকে কোনো রেহাই পাওয়ার কোনো সুযোগ আপনি দেখেন কিনা, যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে? তো এটা শোনার পর থেকে আমাদের মালয়েশিয়া 15 লক্ষ প্রবাসীদের মাঝে এখন একটা ঈদের আমেজ হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের আয়োজন মাইগ্রেশন টকে। মাইগ্রেশন কিংবা অভিবাসন এমন একটি বিশাল বিস্তৃত বিষয় বা ইস্যু, যার রয়েছে অপার সম্ভাবনা, তেমনি এর চ্যালেঞ্জ কিংবা শঙ্কার দিকটাও অনেক। আমরা এই মাইগ্রেশনের বিভিন্ন সেক্টর কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমাদের এই আয়োজনে। আজকে আমরা বাংলাদেশের অভিবাসন সেক্টরের শ্রমবাজারের এমন একটি জায়গা নিয়ে, এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেটি নিয়ে এখন সব জায়গাতেই সেটি নিয়ে আলোচনা হচ্ছে, সকলের আকর্ষণ এবং মনোযোগ সেখানে। আমরা মালয়েশিয়া নিয়ে কথা বলবো। মালয়েশিয়ার সিন্ডিকেশন, মালয়েশিয়ার অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশিদের ধরপাকড় কিংবা জঙ্গি সন্দেহে সেখান থেকে অনেকে ফেরত পাঠিয়ে দেওয়ার মতো বড় বড় ঘটনাগুলো ঘটছে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আজকে আমাদের সাথে আছেন। মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশ থেকে শরীফুল হাসান। শরীফুল হাসান, মোকাম্মেল হোসেন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোকাম্মেল হোসেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং মালয়েশিয়াতে তিনি আছেন দীর্ঘদিন, সেখানে তিনি ব্যবসা করছেন। আর শরীফুল হাসান এই সেক্টরের পরিচিত মুখ, আমরা সকলেই তাকে কম বেশি চিনি। তিনি ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক এবং অভিবাসন বিশেষজ্ঞ। স্বাগত জানিয়ে আলোচনা শুরু করতে চাই। শরীফুল হাসান, আপনার কাছে যাব বেশ কিছু বিষয়ে আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আপনার মতামত নেব। তার আগে আমি একটু মোকাম্মেল হোসেনের কাছে যাব। মোকাম্মেল হোসেন, আপনার দেখছি খুব সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী হিসেবে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমরা 496 জন অভিবাসীকে আটকের কথা শুনেছি। এই যে সরকারের কঠোর অবস্থান, মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থান, এটা কি হঠাৎ করেই ঘটছে নাকি এটা নিয়মিত ঘটনা, মাঝে মাঝে এরকম চলছে? আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুবন ভাই, আজকে আপনার মাইগ্রেশন টক এপিসোড 3 তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকে আমার সাথে আরেকজন অতিথি আছেন, আমাদের শরীফুল হাসান ভাই। আপনাকেও ধন্যবাদ, অভিনন্দন যে আমাদের প্রোগ্রামে আজকে আপনি উপস্থিত হয়েছেন। আমাকে যে প্রশ্নটা করেছেন যে আসলে মালয়েশিয়াতে যে দরপাকড় চলছে, এই দরপাকড় কি আসলে নিয়মিত কিনা বা এটা হঠাৎ করে হয়েছে কিনা? না, এটা অবশ্যই মালয়েশিয়া সরকারের একটা নিয়মিত কার্যক্রম। ওনারা যেহেতু এই দেশে প্রায় 15টা দেশের বেশ মানুষ হচ্ছে যে এই দেশে এখানে শ্রমিক বিষয়ে কর্মরত আছেন, আর অনেকেই বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাচ্ছেন। তো সেই দিকটা চিন্তা করে তারা হচ্ছে যে নিয়মিত একটা সময় ধরে হচ্ছে যে এই দরপাকড় কার্যক্রম করে থাকে, কিন্তু বর্তমান সময়ে এটার মাত্রা তিরক্ত খুব বেশি বেড়ে গিয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ এখানে আসলে অবৈধ হয়ে পড়েছেন বিভিন্ন কারণে। আসলে অনেক কারণে হচ্ছে যে দালালের চক্করে পড়ে তারা ভিসা করতে পারছেন না, আবার অনেকে দালাল চক্রর প্রতারণায় পড়ে হচ্ছে দেশ থেকে ট্যুরিস্ট ভিসা বা নদীপথে বা অন্যান্য থাইল্যান্ডের বর্ডার যুগে হচ্ছে যে তারা মালয়েশিয়াতে প্রবেশ করছেন। তো যার কারণে এই অবৈধ সংখ্যাটাও আসলে খুব বেড়ে গেছেন। আর মালয়েশিয়া প্রায় 2 বছরের মতো হচ্ছে যে আসলে নতুন করে হচ্ছে যে অবৈধদের বৈধতাকরণ কোনো কার্যক্রম গ্রহণ করছেন না, যার কারণে অবৈধ সংখ্যাটা খুব বেশি বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন নিউজে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে 400 জন, 500 জন, 600 জন, 700 জন মানুষ দরপাকড়ের শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে এটা নিয়ে মালয়েশিয়া সাধারণ প্রবাসীরা খুবই আমরা আতঙ্ক বিরাজ করছি। বিশেষ করে যারা বৈধ আছি আমরা, তারাও আতঙ্কে আছি, কারণ যখন ইমিগ্রেশন চেকিং এ আসে এটা খুব ভয়াবহ মাত্রাতিরিক্ত হয়ে যায়। এখানে যাদের বৈধতার ভিসা আছে তারা পর্যন্ত আটক হয়। পরবর্তীতে হয়তো তাদেরকে মালিক পক্ষ এসে নিয়ে যায়।
এই অবস্থানটা আসলে তৈরি হয়েছে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধদের বৈধতার কোনো কার্যক্রম হচ্ছে না, আর কিছু দালাল চক্রের কারণে মানুষ অবৈধ হয়ে যাচ্ছে। এই কারণটাই আসলে আমরা উপলব্ধি করছি বর্তমান সময়ে। একদম ধন্যবাদ। স্পষ্ট। অনেক ধন্যবাদ মোকাম্মেল হোসেন, আপনি যে ঘটনাটি ঘটছে, যে অবস্থায় আছে সেটি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমি একটু শরীফুল হাসানের কাছে যাই। এই যে মালয়েশিয়া যারা আছেন বৈধ বা অবৈধভাবে যেভাবে বলি, তাদের এখন যে মানসিক অবস্থা যেটি মোকাম্মেল সেটির আসলে কি ধরনের প্রভাব আমরা যারা অভিবাসন সেক্টর নিয়ে কাজ করছি তাদের দৃষ্টিতে আপনি একটু বলবেন। আরেকটি বড় ঘটনা আমরা দেখেছি, জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে সেখানে গিয়েছেন এবং বলেছেন দু একদিন আগে যে আরো কয়েকজন এরকম সন্দেহের তালিকায় রয়েছে। এটির আসলে কি প্রভাব, কি বার্তা দিচ্ছে? না, ধন্যবাদ। আপনি এই অবৈধ অভিবাসন বা নিয়মিত অভিযানের সঙ্গে কিন্তু আপনি এইটার পেছনের কারণটা যদি অনুসন্ধান করেন, তাহলে আপনি আমাদের আসলে কোন প্রক্রিয়া কর্মী যায়, কেন তারা অবৈধ হয়, বা অভিবাসনের খরচ, সেই বিষয়টা আসলে পরিষ্কার হয়ে উঠবে। প্রতি বছর আমাদের গড়ে প্রায় 1 লাখ বাংলাদেশি ডিপোর্টি হিসেবে ফেরে। ডিপোর্টি মানে হচ্ছে কোনো না কোনো ডিপোর্টেশন সেন্টারে সে ছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার কাছে প্রপার ডকুমেন্ট ছিল না। তো সেই রকম লোকের সংখ্যা সবকিছু মিলে 1 লাখ বছরে। এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। গত বছর মালয়েশিয়া থেকে প্রায় এরকম ডিপোর্টি 60,000 জন ফিরেছে। প্রতি বছর এই সংখ্যাটা ফেরে। 2008 সাল থেকে সাংবাদিক হিসেবে আমি যেটা অনেক বছর ধরে রাখি, তো 2008 সাল থেকে গত বছর পর্যন্ত যদি বলি, গত 16 বছর শুধু মালয়েশিয়া থেকে ডিপোর্টি হিসেবে ফেরত এসেছে প্রায় 1 লাখের বেশি। এই যে ডিপোর্টিটা হয়, কেন একজন মানুষ অনিয়মিত হয়? কারণ আপনি দেখবেন বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি, আর তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এখন ধরুন মালয়েশিয়া একজন কর্মী, তার সরকারি যে খরচ কখনো 35,000 টাকা, কখনো 1 লাখ টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু বাস্তবে সে কর্মী মালয়েশিয়া যেতে লাগে 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা লাগে। একটা বড় কারণ সিন্ডিকেট, দুর্নীতি লাগে। এখন ধরেন সে হয়তো 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে গেল 2 বছর বা 3 বছরের জন্য, কিন্তু এই 2 বছরে সে এই টাকাটা তুলতেই, সে যে 5 লাখ বা 6 লাখ টাকা দিয়ে গেল, এই টাকাটা তুলতেই তার 2 বছর বা 3 বছর লেগে যায়। তো এখন তো তার পরিবারে টাকা পাঠাতে হবে। সে তখন করে কি, 2 বছরের বা 3 বছরের জায়গায় অতিরিক্ত সময় থেকে যায়, এবং তখন সে আনডকুমেন্টেড হয়ে যায়। এবং যখন আনডকুমেন্টেড হয়ে যায়, তখন তার চলাফেরার মানে স্বাধীনতা থাকে না। তার মালিক নিয়োগকর্তা তাকে ভয় দেখায়, তাকে বেতন কম দেয়, সে অনেক সময় যেখানে কাজ পাওয়ার কথা কাজ পায় না, অন্য জায়গায় আরো কম টাকায় কাজ করে, কারণ তার সবসময় ভয় থাকে। এবং পাশাপাশি আমাদের অনেক বাংলাদেশি অনিয়মিত পন্থায় মালয়েশিয়ায় কাজ করতে চলে যায়। ধরেন সে ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, তার কাজ করার কথা না, সে সেখানে কাজ করছে। 2011 থেকে 15 একটা বিপুল সংখ্যক মানুষ সমুদ্র পথ দিয়ে মালয়েশিয়া গিয়েছে। তার আগে 2007-8 সালে কলিং ভিসায় অনেক লোকজন গিয়ে কাজ পায়নি। আমি তখন মালয়েশিয়ার ওভার ব্রিজের নিচে রাস্তাঘাটে দেখেছি বিভিন্ন বাংলাদেশে কাজ নাই, ফ্রিজে পার্কে তারা ঘুমোচ্ছে, সব মিলে একটা মানবতার পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন এই যে মালয়েশিয়া তারা যখন নিয়মিত অভিযান চালায়, তারা যখন দেখে তার প্রপার ডকুমেন্টস নাই, তখন তাকে হচ্ছে গ্রেপ্তার করে, যার নিয়মিতই ঘটে। এবং কিন্তু একটি বিষয় আপনাকে বলি, একজন মানুষ তিনি যদি বৈধভাবে মালয়েশিয়া প্রবেশ করে অবৈধ হন কিংবা অনিয়মিত পন্থায় প্রবেশ করেন, এই জন্যে আপনি তাকে হয়তো সর্বোচ্চ গ্রেপ্তার করতে পারেন, কিন্তু কোনোভাবে কিন্তু তাকে টর্চার করা যায় না। কিন্তু মালয়েশিয়া যেটা করে, ডিপোর্টেশন সেন্টারগুলোতে অনেক বাংলাদেশে আমরা পেয়েছি যাদেরকে টর্চার করে, ভয়াবহ টর্চার। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্চারটার নাম হচ্ছে রতান। রতান মানে হচ্ছে বেত মারে। মানে আপনাকে কোনোভাবেই ইমিগ্রেশন কোনো ল ভঙ্গের জন্য রতান মারা যায় না, কিন্তু আমি অনেক বাংলাদেশি পেয়েছি যাদেরকে এই যে রতান বা বেত মারে, একটা রতান মারার পর তার যে পেছনে মারে, ওই মানুষটা আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তার শরীরে পচনের মতন হয়ে যায়, তার অনেক অক্ষম ভাবে শারীরিকভাবে হয়ে যায়। এমনকি 2015 সালে আপনাদের মনে থাকার কথা, মালয়েশিয়ার যে গণকবর পাওয়া যায় থাই মালয়েশিয়ার সীমান্ত অনেক বাংলাদেশি, সেই সময় এই যে সমুদ্র পথ দ্বারা গিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে, পরপর 2 দিন আমি ছবি তুলেছি যে বাংলাদেশিদের হাতে শেকল পরিয়ে এয়ারপোর্টে গরু ছাগল যেভাবে টেনে নিয়ে যায়, ঠিক সেইভাবে টেনে নিয়ে যাচ্ছে। এই ছবি যখন তুলি এবং পরের দিন প্রথম আলো ছাপা হয়, আপনার
তখন সেটা নিয়ে ভীষণ প্রতিক্রিয়া হয়, তারপর শেকল পালানো বন্ধ করা হয়। তো মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রতি যে নিপীড়ন, যে নির্মমতা চলে, এগুলো ভয়াবহ, বিশেষ করে ডিপোর্টেশন সেন্টারে যারা থাকে। আপনার প্রথম অংশটুকু আমি এখানে শেষ করি। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করছিলেন যে আমি জঙ্গি প্রসঙ্গের জি, সেই প্রসঙ্গে যদি আমি যাই, আমি যখন আজকে থেকে আরো বছর দশক আগে, আপনাদের হয়তো কারো কারো মনে থাকার কথা, সিঙ্গাপুর ঠিক একইভাবে কিছু বাংলাদেশিকে জঙ্গি সন্দেহে তারা আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়, তারা ইনভেস্টিগেশন করে বা ফেরত পাঠায়। তো এই ঘটনার পর আসলেই বাংলাদেশিরা উগ্রবাদে জড়িত কিনা সেটা বোঝার জন্য আমরা বছর 2 আগে আমরা ব্র্যাক থেকে একটা গবেষণা করি, এই যে আমাদের প্রবাসীরা তারা কি আসলে আদৌ জঙ্গিবাদে জড়িত কিনা। সেইখানে আমাদের যে তথ্য গবেষণা বলে যে সাধারণভাবে বাংলাদেশিদের জঙ্গিবাদ বা উগ্রবাদে জড়ানোর প্রবণতা সাধারণভাবে খুব কম, কিন্তু যে সংকটটা আমরা পাই, অনেক বাংলাদেশি তারা ধর্মপ্রবণ, তারা ফেসবুকে প্রচুর ধর্মীয় কথাবার্তা, ওয়াজ অনেক কিছু শোনে এবং তারা অনেক ধর্মীয় জায়গায় দান করে, টাকা দেয়। তো অনেক সময় তারা ঠিক কোন জায়গায় টাকা দিচ্ছে তারা সেই বিষয়গুলো বুঝে উঠতে পারে না। আপনি মালয়েশিয়ায় যে ঘটনাগুলো ঘটছে তার একটা বড় ঘটনার মধ্যে আনা হয়েছে যে যাদের জঙ্গিবাদের কথা বলা হচ্ছে যে তারা আসলে ফান্ডিং করেছিল, তারা টাকা দিয়েছিল। তো এই প্রবণতাটা কিন্তু আমরা জেনেছি, আসলে বাংলাদেশিদের এই ধরনের প্রবণতা আছে। তারা হয়তো ভাবে যে ধর্মের কাজে বা ভালো কাজে টাকা দিচ্ছি, কিন্তু সেই টাকাটা ফান্ডিংটা ঠিক আছে কিনা, কাকে দিচ্ছি, এই বিষয়গুলো আসলে অনেক সময় আমাদের প্রবাসীরা ধোঁয়াশে থাকে। এবং শুধু তা নয়, অনলাইনে যে পরিমাণ প্রবাসীরা প্রতারণার শিকার হন, তারা বেটিং থেকে আরম্ভ করে নানান ভাবে যে পরিমাণ প্রতারণার শিকার হন, সেইটা একটা ভয়াবহ রকমের। অনেক মানুষজন না জেনে তারা প্রতারণার শিকার হন, সে নিয়ে আপনারা আলাদা করে অনুষ্ঠান করতে পারেন। কিন্তু আমি আসলে যেই বিষয়টা আমি একটু এখানে বলবো, যে ধরেন মালয়েশিয়া যখন জঙ্গি সন্দেহে আটক করলেন, বাংলাদেশের এইভাবে রিয়াক্ট করাটা বা বলাটা যে না বাংলাদেশ জঙ্গিবাদে জড়িত নয়, বা আমরা দেখেছি, এরকম একটা ক্লিন শেট বা কিছু অস্বীকার বা প্রবণতা না করে আমাদের উচিত ছিল, যেটা আমরা পরবর্তীতে করেছি, আমাদের বলা উচিত ছিল মালয়েশিয়াকে যে আমরা ঘটনাগুলো তদন্ত করে দেখব, আসলে যদি আপনারা যারা ফেরত পাঠাচ্ছেন তাদের যদি কারো জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকে তাদেরকে আমরা বিষয়টা জানাবো। পাশাপাশি আমাদের এখন থেকে যারা ভবিষ্যতে মালয়েশিয়া যাবে তাদেরকে আমরা প্রি ডিপার্চারে আরো ভালো করে বিষয়গুলো বুঝবো, কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে বোঝা দরকার ছিল। কারণ আমি মনে করি যে জঙ্গিবাদ আমরা কখনো কখনো অস্বীকার করার চেষ্টা করলেও সারা পৃথিবীতে এটা আবার এক ধরনের বাস্তবতা। আবার যেভাবে ঢালাও ভাবে জঙ্গিবাদ বলা হয় সেটাও কতটুকু সত্য, এই ঘটনাগুলো আসলে তদন্ত ছাড়া ঢালাও ভাবে কোনো মন্তব্য করা উচিত না। এবং আপনি জানেন 1 বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শ্রম বাজার আমাদের বন্ধ। এই জায়গাটাতে আমি বলতে চাই, মালয়েশিয়ায় আসলে আমাদের যদি আপনি গত 45-40 বছর ইতিহাস দেখেন, বেশিরভাগ সময় মালয়েশিয়া আমাদের শ্রম বাজার বন্ধ ছিল। 1 বছর 2 বছর খোলে, তারপর আবার 4-5 বছর বন্ধ থাকে। তখন মালয়েশিয়া বলে যে আগের পদ্ধতিটা ত্রুটিপূর্ণ ছিল, কলিং ভিসা 2007-8 ত্রুটিপূর্ণ, আমরা নতুন একটা পদ্ধতি করব। 10 জনের সিন্ডিকেট ত্রুটিপূর্ণ, আমরা আরেকটা পদ্ধতি করব। পরের পদ্ধতিতে তারা আগের চেয়ে আরো বেশি দুর্নীতি আর অনিয়ম করে, লোকের কাছ থেকে আরো বেশি তারা টাকা নেয়, আরো বেশি প্রতারণার শিকার হয়। এবং এই দুর্নীতি অনিয়মের সাথে মালয়েশিয়ার সরকারের শীর্ষ পর্যায় থেকে আরম্ভ করে বাংলাদেশের দু দেশেরই একদম ব্যবসায় থেকে আরম্ভ করে সরকারের প্রভাবশালী মহল জড়িত থাকে, এবং এখানে হাজার কোটি টাকার দুর্নীতি, এবং কখনোই তারা বিচারের আওতা আসে না, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে। এই যে প্রসঙ্গটি আনলেন, ধন্যবাদ। আবারও এটার আরো বিস্তারিত ব্যাখ্যায় আসবো আপনার কাছে শরীফুল হাসান, এবং সেটি থেকে আসলে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে, সেই উপায়টি কি হতে পারে, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার মতামত শুনবো। ধন্যবাদ। আমি একটু মোকামেল হোসেন আপনার কাছে ফিরে যেতে চাই। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে মাল্টিপল এন্ট্রি ভিসা বাংলাদেশিদের জন্য যেটি দীর্ঘদিন বন্ধ ছিল সেটি চালু করা হয়েছে। সেটি আসলে কি ধরনের প্রভাব ফেলছে আপনাদের যারা আছেন মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে, এবং সেটা আসলে ইতিবাচক দিকটি আসলে কি দেখছেন আপনারা? ধন্যবাদ এই বিষয়ে আসলে তোলার জন্য। আমরা এই হচ্ছে যে মালয়েশিয়ার যে মাল্টিপল ভিসাটা, এটা আসলে 10 জুলাই 2025 তারিখ হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্র স্বাক্ষরিত হয়েছে, যে বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে হচ্ছে মাল্টিপল ভিসায় সুবিধায় উন্নীত করে পত্র জারি করেছেন তিনি।
তো এটা শোনার পর থেকে আমাদের মালয়েশিয়া 15 লক্ষ প্রবাসীদের মাঝে এখন একটা ঈদের আমেজ হচ্ছে। কারণটা আপনি দেখেন, বা আমরা হচ্ছে যে প্রায় এক যুগেরই বেশি ধরে হচ্ছে যে আমরা বৈষম্য শিকার হচ্ছি। মালয়েশিয়াতে প্রায় 15টা দেশের অধিবাসী এখানে শ্রমিক ভিসায় আছেন। আমরা একমাত্র বাংলাদেশী হিসাবে আমরা হচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি বহন করতাম। তো আলহামদুলিল্লাহ আমরা গত বছর সেপ্টেম্বরের 19 তারিখ এই বিষয়টাকে নিয়ে আমরা আমি সহ আমার কয়েকজন ভাই, এমনকি প্রবাসী কিছু সাংবাদিক ভাইয়েরা, তাদের সহযোগিতায় আমরা হচ্ছে যে একটা স্মারকলিপি প্রেরণ করি বাংলাদেশ দূতাবাসের নিকট। তারপর হচ্ছে দূতাবাসের নিকট যখন আমরা প্রেরণ করি, এটার আবার অনুলিপি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এমনকি প্রধান উপদেষ্টার বরাবর আমরা এটা লিখিতভাবে আবেদন করি। আলহামদুলিল্লাহ আমাদের এটা সাথে সাথেই হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই হচ্ছে যে মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, তাকে তার অফিসে ডেকে হচ্ছে যে একটা আলোচনা করেন এই বিষয়ে কিভাবে আমাদেরকে মাল্টিপল ভিসা করা হয়। আপনারা জানেন যে গত মে মাসের 14 তারিখ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার হচ্ছে যে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে একটা বৈঠক করেন। ওই বৈঠকে আসলে তিনি যখন এসেছিলেন এয়ারপোর্টে, আমি আমার নিজ হাতে হচ্ছে যে আমার বন্ধু যারা এখানে সহযোদ্ধা আছে তারা আসিফ নজরুল স্যারের কাছে এই স্মারকলিপিটা আবার প্রেরণ করি তার হাতে সরাসরি। তো তিনি আমার পরের দিন হচ্ছে যে তার সাথে আমরা দেখা করতে চাই, বাট কোনো কারণে তিনি আসলে আমাদের সাথে দেখা করেন না, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে তিনি ফোন দেন, প্রায় এমনকি সারোয়ার আলম সহ আমাকে ফোন দেন। ফোন দিয়ে দীর্ঘ সময় একটা কথা বলেন যে তোমাদের কি কি সমস্যা আছে আমাদেরকে বলো, আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য। তো আমরা মাল্টিপল বিষয়টাকে আর অবৈধদেরকে বৈধতাকরণে এই দুইটা বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছি, আমরা তাদের কাছে বলেছি। তো আলহামদুলিল্লাহ তিনি মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার কাছে বিষয়টা উপস্থাপন করেন যে আমরা একমাত্র বাংলাদেশী হিসাবে মাল্টিপল ভিসা পাচ্ছি না, আর বাকি সবাই পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ তখনই হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে কার্যক্রমের জন্য একটা ব্যবস্থা করে দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর থেকেই আমরা আবারও এটা নিয়ে কথা বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই 10 তারিখে হচ্ছে যে পরিপূর্ণভাবে এটা মালয়েশিয়াতে এটা আমরা মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধাটা এখন থেকে বুক করতে পারবো। এই দেখেন, আমরা যখন হচ্ছে যে কেউ একবার বছরের মধ্যে যখন আমরা একবার আসতাম, হ্যাঁ, যে দেখা গেছে যে আমরা দেশে গিয়েছি, এখন আসার পরে কেউ অসুস্থ হয়ে গেছি, কেউ কর্মস্থলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা পরিবারের কেউ মারা গেছে, অথবা কেউ অন্যান্য দেশে যাবে, হ্যাঁ, একটু ঘুরতে, তো সেই জায়গাটা কিন্তু আমরা কখনোই পেতাম না। আমরা বছরে একবারের বেশি আমাদের যেতে হলে আবার নতুন করে রি-এন্ট্রি করতে হতো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। সেটাই ইমিগ্রেশন বিভাগ মাত্র 20 রিঙ্গিত নিত, কিন্তু হচ্ছে যে দালাল অথবা যারা এজেন্টের আন্ডারে বস আছে তারা 400-500 রিঙ্গিত পর্যন্ত আমাদের দিতে হতো, তাও সেটা সপ্তাহখানেক সময় লাগতো। আলহামদুলিল্লাহ এখন আর এই সমস্যাটা থাকলো না। আমরা পরিবার কেউ মারা গেলে, তারপর হচ্ছে যে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে, অথবা আশেপাশের যে দেশগুলোতে আছে আমরা যদি অধিবাসনের জন্য যাই অথবা ঘুরতে যাই, তাহলে আমাদের এই হ্যাঁ অনেক স্বস্তি দিয়েছে আমাদের প্রবাসীদের মধ্যে। আমার মনে হয় এই বছরের মধ্যে সবচেয়ে খুশির খবর ছিল এটা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শরীফুল হাসান। মানে একটি সুখবর, এরকম ভাবে আমরা প্রবাসী কল্যাণ উপদেষ্টাকেও তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে এই ঘোষণা দিতে শুনেছি। আপনি সিন্ডিকেশনের যে ভীষণ চ্যালেঞ্জের কথা বলছিলেন, সেইখানে আসলে আমরা কত দূর এগোতে পারলাম? আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা যদি সরকারি কূটনীতির ফলে এত সহজে হতে পারে, সেই জায়গাটি, সেই বন্ধ দুয়ারটি এবার চালু হবে কিনা আপনি কতখানি সম্ভাবনা দেখেন? আসলে ধন্যবাদ। আসলে তো মাল্টিপল ভিসাটা কাজে লাগবে যখন আপনি যান, আপনি সিঙ্গেল এন্ট্রির বদলে মাল্টিপল ভিসা মানে নতুন করে গেলে আপনি অনেকবার যাওয়া আসা করবেন, নিশ্চয়ই কাজে লাগবে। কিন্তু আপনার তো মালয়েশিয়া যাওয়াই বন্ধ, আপনি তো 1 বছর বেশি সময় ধরে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ, এবং এর মধ্যে অন্তত পক্ষে 18,000 কর্মী, তারা 1 বছরের বেশি সময় ধরে, এর মধ্যে 4 দফায় তাদের সময় দেওয়া হচ্ছে, 2বার সরকার পরিবর্তন হয়ে গেছে, এখনো বেশিরভাগই তাদের টাকাটা ফেরত পানি তারা খুঁজছে। তো নতুন করে কর্মী যাওয়ার আলোচনা গেলেই নিশ্চয়ই মানে বিষয়টা আসবে। আর প্রথমত আমাদের প্রবেশ অধিকার পরিষদের যে হাইব বললেন মালয়েশিয়া 15 লাখ শ্রমিক আছে, আমার কাছে মনে হয় যে
এই সংখ্যাটা নিয়েও মানে একদম 15 লাখ শ্রমিক আছে, এটা কোন পরিসংখ্যান থেকে আমি জানি না। বাংলাদেশে আমাদের গড়ে আসলে 4, 4.5, 5 থেকে 6 লাখ কর্মী থাকে বলে আমি জানি। আর যে কজনই 5 লাখ 6 লাখ বা যাই থাক, কোনো সবার মধ্যে ঈদের আনন্দ কিনা আমি ঠিক আসলে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ আনন্দটা তো নিশ্চয়ই হতো যদি না সে বৈধ থাকে। এখন যে কর্মী ধরেন অবৈধ, অনিয়মিত, তার তো সারাক্ষণ আতঙ্ক তাড়া করে বেলা, সে আবার কি করে বৈধ হতে পারবে? যে অনিয়মিত অবৈধ, তার তো সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল ভিসার ইম্প্যাক্টটা ফেলবে না, কারণ তাকে আগে বৈধ হতে হবে। আমাদের সবসময় মালয়েশিয়ায় যে 2007-8 সালের পর যেটা বললাম, আমি যখন গেছিলাম একবারে আমাদের প্রায় 4 লাখ শ্রমিক ছিল, তার মধ্যে 3 থেকে 3.5 লাখ কর্মী অবৈধ ছিল, মানে অনিয়মিত ছিল। সবসময় আমাদের মানুষের একটা বড় কর্মী অনিয়মিত থাকে, তার মানে তার সবসময় কিন্তু আতঙ্ক থাকে তাকে পুলিশ ধরবে, তাকে ফেরত পাঠিয়ে দিবে। এখন একবার যখন আপনি অনিয়মিত হয়ে যান, তখন আপনি সিঙ্গেল না মাল্টিপল ভিসা, এটা নিশ্চয় ইতিবাচক, কিন্তু নতুন যাওয়ার ক্ষেত্রে বা তার জন্য প্রযোজ্য হবে। কিন্তু মালয়েশিয়ার মার্কেটের মূল সমস্যা যদি বলেন নিয়োগ প্রক্রিয়া, বছরের পর বছর ধরে মালয়েশিয়ায় যে নিয়োগ প্রক্রিয়া আমাদের সিন্ডিকেট ধরে চলছে, কখনো 10 জন। আপনি শুধু একটা উদাহরণ আপনাকে দেই, 2017-18 সালে যখন সিন্ডিকেট হলো 10 জনের সিন্ডিকেট, সেই 10 জনের সিন্ডিকেট তারা যখন লোক পাঠালো, সেটা নিয়ে আমি একাধিক নিউজ করেছিলাম মালয়েশিয়া বাংলাদেশের দু জায়গাতেই। মাহাতির ক্ষমতা আছে 2018 সালের সেপ্টেম্বরে বলল এই 10 জনের সিন্ডিকেট করে যেভাবে কর্মী পাঠানো হয়েছে তাতে অন্তত পক্ষে 5,000 কোটি টাকার পাচার, মানে মানব পাচার দুর্নীতি হয়েছে, এবং তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করার পর আপনি 2-3 বছর পর 2022 সালে আপনি যখন বাজার খুললেন, যেই 10 জন সিন্ডিকেট কারণে বন্ধ ছিল, সেই 10 জন আবার সেই বাজারটা খুললো, মানে যার কারণে বাজার বন্ধ হলো তারাই আবার বাজারটা মানে যার 10 জনের জায়গায় 25 জনের সিন্ডিকেট হলো। এবং যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ায় তিনি থাকেন, বাংলাদেশি মালয়েশিয়ার নাগরিক, তার নাম দাতু আমিন বলে তিনি পরিচিত। এই যে এবং এইবার এই অন্তর্বর্তীকালীন সমতা আসার পর, তারপর যখন মামলা হলো এই 25 জনের সিন্ডিকেট দুদকের মামলা হওয়ার পর, মালয়েশিয়া এখন বলছে আমরা আরেকবার বাজার খুলবো কিনা, তার আগে তোমরা যে এই তাদের বিরুদ্ধে মামলা করেছো তাকে সেই মামলা থেকে প্রত্যাহার করতে হবে, তাকে বলতে হবে যে সে এগুলোর সঙ্গে জড়িত নয়। তার মানে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত ছিল এবং যে সিস্টেমের কারণে FWCMS মানে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম, যার কারণে সিন্ডিকেট তারা ঠিক করতো কোন কর্মী যাবে, এবং একজন কর্মী পাঠানোর জন্য 1,05,000 টাকা মালয়েশিয়ায় দিয়ে দিতে হতো এই সিন্ডিকেটের কাছে, যার ফলে 1 লাখ টাকার জায়গায় কর্মী 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা লাগতো। তখন যারা সিন্ডিকেটের হতা তারাই যদি তাদের সেই পদ্ধতি রেখে তাদেরকে যদি কর্মী পাঠাতে হয় বারবার, যেটা হচ্ছে এর ফলে আমাদের কর্মীরা কিন্তু ভয়ঙ্কর সংকটে পড়ে। কিন্তু শরীফুল হাসান, আপনি যে ভয়াবহ চিত্রটি বললেন, এটি কম বেশি এই সেক্টরের সাথে যারা আছেন এবং যারা ভুক্তভোগী সবাই জানেন, কিন্তু মানে সেখানে বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে, মালয়েশিয়ার একটা বড় অংশ রয়েছে, কিন্তু তারপরও কি এর থেকে কোনো রেহাই পাওয়ার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তার সাথে মালয়েশিয়া সরকারের খুব ভালো সম্পর্ক, কিংবা এখানে বাইরা একটা বড় ভূমিকা রাখতে পারে কিনা? না, আমি আসলে মানে এখানে আপনার বাইরা তো মানে তো সমস্ত এজেন্সিদের সংগঠন, সমস্ত এজেন্সিদের ধরেন 1,500 এজেন্সির চেয়েও এখানে 10 জন বা 15 জন বা 25 জন অনেক বেশি প্রভাবশালী, কারণ তারা বিপুল অঙ্কের টাকা ঢালে এখানে। এবং আপনি দেখেন এই যে এত কিছুর পরিবর্তন হয়ে গেল, প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলো, তারা দেশের জন্য এত কিছু করলো, এখন এত কিছুর পর যেখানে আপনি সিন্ডিকেট সঙ্গে জড়িতদের বিচার করার কথা, এখন যদি সেই পুরনো সিন্ডিকেট যদি আবার সেই একই সিস্টেমে একই সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতে হয়, এই যে দুঃখের কি আছে? আপনি দেখেন জুলাই আগস্ট 1 বছর পূর্তি হচ্ছে, তার আগে প্রবাসী অধিকার পরিষদ বা তাদের সংগঠন তারা সেই কোটা সংস্কার থেকে বিভিন্ন আন্দোলন করছে। 1 বছর পর পরিবর্তনটা কোথায়? আমার যে প্রবাসীটা বিদেশ যায় এয়ারপোর্ট দিয়ে, তার কি বিদেশ যাওয়ার ক্ষেত্রে 1 টাকা খরচ কমেছে নাকি বেড়েছে? তার যে বিদেশে হয়রানি হতো সেই হয়রানি কি এতটুকু কমেছে? মালয়েশিয়া প্রবাসীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কি এতটুকু কমেছে? তার কি সেবার মান বেড়েছে? তাকে আপনি জিজ্ঞেস করেন সে কি আগের চেয়ে ভালো আছে? একটা জায়গা আপনি বলছেন আপনি অনেক কিছু করেছেন, প্রত্যেকটা সরকার, সেই আইয়ুব খানের থেকে আরম্ভ করে এই পর্যন্ত বাংলাদেশে যত সরকার আছে তারা সবাই উন্নয়নের জালে মানে একদম শেষ করে ফেলে, কিন্তু ওই প্রবাসীকে জিজ্ঞেস করে সে কি ভালো আছে? আমি মনে করি যেই মানুষটা যখন বলবে যে হ্যাঁ
আমি বিদেশে যাচ্ছি সরকার নির্ধারিত কম খরচে, সে হাসি মুখে ফিরবে, সেটাই হচ্ছে আপনার ভালো থাকার ইন্ডিকেটর। আপনি সরকার যতই বলুক আমার লোকজন ভালো আছে, আমি উন্নয়ন করে বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড মিলিয়ে ফেলেছি, প্রবাসীরা কি ভালো আছে? আমি দেখি না সাধারণ মানুষ বা প্রবাসীদের তাদের বিন্দু মাত্র কোনো সমস্যার সংকটের সমাধান হয়েছে। আমি মালয়েশিয়ারই একটা উদাহরণ দেব, বিনা সিকরি, তিনি বাংলাদেশেরও ইন্ডিয়ান হাই কমিশন ছিলেন, তিনি মালয়েশিয়ারও হাই কমিশনার ছিলেন ভারতীয়। মালয়েশিয়ার একটি ক্যাম্পে অভিযান চালানো হয়, তখন একজন মালয়েশিয়ান পুলিশরা তারা একজন ইন্ডিয়ানের পাসপোর্ট ছুঁড়ে ফেলে। ভারতীয় শ্রমিকরা মালয়েশিয়ান পুলিশকে বলে, তুমি আমার পাসপোর্ট ছুঁড়ে ফেলেছো, তুমি আমার দেশকে অপমান করেছো। তারা তাদের হাই কমিশনারকে জানায়, তাদের হাই কমিশন এসে প্রতিবাদ করে ও মালয়েশিয়াকে বলে 24 ঘন্টার মধ্যে তোমাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে মালয়েশিয়ার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। মালয়েশিয়া ক্ষমা চাইতে বাধ্য হয়। আপনি দেখবেন না কোনো ইন্ডিয়ান শ্রমিকের সাথে মালয়েশিয়া খারাপ বিহেভ করে, কিন্তু বাংলাদেশিদের শেকল পরানো, বাংলাদেশের সাথে টর্চার, বাংলাদেশিদের সাথে নির্যাতন সবই হয়। এবং আমরা কখনো আমাদের প্রবাসী শ্রমিকদের পক্ষ নেই না। কেন? আমার শ্রম বাজারে ক্ষতি হবে। মালয়েশিয়া যে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী, আপনি বাংলাদেশ পরিষ্কার করে বলে দিক যে এই সিন্ডিকেটের মাধ্যমে আমরা কর্মী পাঠাবো না, সৌদি আরবে এত খরচ আমি কর্মী পাঠাবো না। কেউ দয়া করে বাংলাদেশি শ্রমিকদের নেয় না। রাবার বাগানের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকরা যে কাজ করে, সৌদি আরবে যে কাজ করে, আমার 55,000-এর বেশি প্রবাসী লাশ আসছে গত 16 বছরে। মালয়েশিয়া আমার প্রতি বছর 1000-1500 কর্মী মারা যায়। এই যে বিপুল পরিমাণ প্রবাসী মারা যায় রাবার বাগানে, মানে আপনার বিভৎসতার মধ্যে হয়। আপনি হয়তো টুইন টাওয়ার দেখেন, কিন্তু এক রুমের মধ্যে যেই গাদাগাদি করে মালয়েশিয়া কর্মীরা থাকে, যেখানে আলো বাতাস পৌঁছায় না, বস্তির চেয়ে ভয়াবহ পরিবেশ, এই যে বিভৎস পরিবেশ, আপনি দেখবেন, আপনি যখন বিদেশে আপনার কোনো শ্রমিক ভাই বোন থাকে, ও আপনাকে ওর বাসায় নিবে না। কারণ ওরা ক্যাম্পে যেভাবে এক রুমের মধ্যে গাদাগাদি করে থাকে, শিফট করে ঘুমায়, ওদের উপর যে অবর্ণনীয় নিপীড়ন চলে, এবং এর বিনিময়ে আপনি তার জীবনের কি বিন্দুমাত্র কোনো উন্নতি হয়েছে? তার অভিবাসন খরচ কি কমেছে? তাকে আমরা মানুষের মর্যাদা দিয়েছি? অভিবাসীদের ভোটাধিকারকে আমরা দিয়েছি? দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও প্রয়োজন। কেউ যখন বলে ঈদের আনন্দ, কেউ যখন বলে অনেক কিছু করেছে, আমার ভীষণ আনন্দ আছে, মানে আপত্তি হয়। আপনি ওই প্রবাসীকে জিজ্ঞেস করেন ও কেমন আছে, ওর উত্তরটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ শরীফুল হাসান, একটা অন্য সত্য দিকে আপনি উন্মোচন করেছেন। শরীফুল হাসানের পাশাপাশি মোকাম্মেল হোসেন, আপনিও মানে সিন্ডিকেশন সম্পর্কে বলছিলেন এর আগে, যে আরো একটি সিন্ডিকেশন রয়েছে, টিকেটিং সিন্ডিকেট। মানে এই সিন্ডিকেট, বিভিন্ন ধরনের সিন্ডিকেট আসলে প্রবাসীদেরকে আসলে কিভাবে আসলে বেশি জড়িয়ে ধরছে? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে শরীফুল হাসান ভাইয়ের হচ্ছে যে কিছু বিষয়ে মত, আবার কিছু বিষয়ে আসলে একটু ভিন্ন মত প্রকাশ করছি। প্রথমে হচ্ছে যে আপনি বললেন যে মালয়েশিয়াতে আদৌ মনে হয় 4 থেকে 5 লক্ষ মানুষ আছে কিনা, আপনি এটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছেন। আপনাকে একটু ছোট্ট ইনফরমেশন দেই। এই গত কোলিং এ 2022-23-এর যে কোলিং ছিল, এই কোলিং এ 4,76,000 বাংলাদেশি এখানে এসেছেন। আর বিভিন্ন কারণে, রেকর্ডিং এজেন্সির অবহেলার কারণে হোক বা টিকেটের না পাওয়ার কারণে হোক, 17,000 সামথিং, মানে সেটা 18,000-এর মধ্যে মানুষ আসতে পারে নাই। তাহলে শুধুমাত্র একটা কোলিং বিষয় হচ্ছে যে একটা পর্বতে হচ্ছে যে 4,76,000 মানুষ এসেছেন। তো সেই জায়গা থেকে মালয়েশিয়াতে বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন হিসাবে 10 লক্ষেরও অধিক মানুষ হচ্ছে যে বৈধ ভিসায় অবস্থান করছেন। সো আপনাকে হচ্ছে যে শুধু যারা বাংলাদেশে 18,000 মানুষ আসতে পারে নাই তাদের কথাই চিন্তা করলেন, কিন্তু এই 4,76,000 মানুষ এসে কি অবস্থানে আছে সেটাও আসলে আপনাদেরকে একটু অবগত করি। এই 4 লক্ষ মানুষের এখন আসলে মাল্টিপল, এই 4,76,000 মানুষের কথাই বললাম, আমরা না হয় বাদ গেলাম, আমরা যারা 10 বছর 8 বছর 6 বছর ধরে আছি, তো তাদের জন্য হলো যে তারা যে এখানে আসছে, তারা মাল্টিপল বিষয় দেশে যেতে, মানে একাধিকবার দেশে যাওয়ার সুযোগ থাকতে পারে, বা অনেকে ইউরোপে মুভ হতে চায়, আমেরিকা কানাডাতে মুভ হতে চায়, জাপানে মুভ হতে চায়। যেমন আমি হচ্ছে যে আমার মামা, ছোট মামা হচ্ছে যে জাপান থাকে, সে ইনভাইটেশন পাঠিয়েছিল। তা আমি বিগত সময় জাপানে ভিসা অ্যাপ্লাই করতে পারি নাই, কারণটা ছিল আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকার কারণে। আমি নিজের হোসেন, বিষয়টি স্পষ্ট, মানে যারা রয়েছেন তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চয়ই, মাল্টিপল ভিসাটা খুবই দরকার। আর আমাদের অবৈধভাবে আছেন, আপনি নিজেই বললেন যে তারা যথেষ্ট ঝুঁকির মধ্যে আছেন, যারা বৈধভাবে আছেন তারাও এক ধরনের ভীতির মধ্যে আছেন। বৈধ সংখ্যাটা এখন বাংলাদেশ দূতাবাস, সচেতন হয়েছে, বাংলাদেশ সরকার কতখানি যারা প্রবাসী রয়েছেন তাদের সহায়তায় এগিয়ে আসেন, সেখানে আপনারা কতখানি সুবিধা?
এই বিষয়টা আমি আপনাকে একটু উপস্থাপন করছি। বাংলাদেশ সরকারের ব্যাপারটা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা বলি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যার একটা এসে প্রবাসী লাউঞ্জ নামে একটা ঘোষণা দিয়েছেন যে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করা হয়েছে। এখানে কিছু খাবার দাবার থাকবে, প্রবাসীদের কল্যাণে কিছু মোবাইল চার্জার থাকবে, তারপর আরো কিছু কিছু ব্যবস্থা করেছেন। সো এই ব্যাপারটা তিনি খুব ঢালাওভাবে আসলে প্রচার প্রচারণা করেছেন। তো আমি না এই এই জন্য হচ্ছে যে আমি গিয়েছিলাম আসলে প্রবাসী আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমাদের জন্য লাউঞ্জ করেছে ওই সাইটটা একটু দেখে আসি। তো দুঃখের বিষয় হচ্ছে যে ওই সাইটটা যতটুকু আসলে উন্নত, অন্যান্য সাইট গুলা যারা আপনি তো এয়ারপোর্টে যারা গিয়েছেন দেখবেন যে ছোট ছোট দোকানপাট আছেই আছে, আমাদের ওইখানে আরো বেশি খাবার পাওয়া যায়, ওই দিকটা বেশি উন্নত। তাহলে আসলে আমাদের এই প্রবাসী লাউঞ্জ নামে একটা ব্যবস্থা করা তো দরকার ছিল না। আমাদের দরকার ছিল হচ্ছে যে কিভাবে এয়ারপোর্ট হয়রানি বন্ধ করা যায়, হ্যাঁ, কিভাবে আমাদের শ্রমিকদেরকে হচ্ছে যে কিভাবে এয়ারপোর্টে একটু সুযোগ সুবিধা বাড়ানো যায়। তারপর হচ্ছে যে আমাদেরকে যে গালাগালি দিচ্ছে এয়ারপোর্টের কর্মকর্তারা, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, এই বিষয়টা কিভাবে বন্ধ করা যায় সেটা দরকার ছিল। সেটা আসলে এই ১ বছরে আমরা কোন রকমের কোনো সুবিধা পাই নাই। তারপর আসি বাংলাদেশ দূতাবাসের কাছে। দেখেন এই যে কলিং সিন্ডিকেটটা আছে, এই যে পাসপোর্টের সমস্যাগুলো হচ্ছে, টিকেট সিন্ডিকেট গুলো আছে, আমাদের অভিভাবক হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। আমরা কিছু হলেই বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা সবার আগে জানতে চাই, আমরা তাদের কাছে যাই। কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশ হাই কমিশন, বিশেষ করে মালয়েশিয়ার দূতাবাস এতটাই অকম্মা দেখি যেটা আসলে কল্পনাহীন। তারা হচ্ছে যে আসলেই এই সিন্ডিকেটের মূল হোতা আমি তাদেরকে বলবো। দেখেন, যখন একটা কোম্পানি আসে, নিয়ম হচ্ছে যে ওই কোম্পানিটা কতজন কর্মী নিবে, এই কর্মীর আহ কর্মীদের জন্য আসলে বাসস্থান, তাদের খাবারের দাবারের ব্যবস্থা, তাদের কর্মস্থল ঠিকঠাক আছে কিনা, এই জিনিসটা যাচাই করে তারপর হচ্ছে আহ, এই অ্যাপ্রুভাল লেটারে তারা সাইন করবে যে হ্যাঁ এখানে ঠিক আছে, আমরা সাইন করব। আর না হয় আমরা বলবো যে না, এই কোম্পানিটা ঠিক নাই, আমরা এই কোম্পানি থেকে আমাদের শ্রমিক প্রেরণ, এই কোম্পানিতে আমরা শ্রমিক প্রেরণ করব না। তারা বিগত সময়ে টাকা খেয়ে তারা হচ্ছে যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হয়ে যে কোম্পানিগুলোর আসলে কোনো ঠিক ঠিকানা নাই, এমনও আছে যে শুধু লাইসেন্সদারি আছে অনেক কোম্পানি, তাদের কোনো অ্যাকোমোডেশন ব্যবস্থা নাই, তাদের কোনো খাওয়ার ব্যবস্থা নাই, তাদের কোনো কার্যের কোনো জায়গায় নাই। তারা হচ্ছে যে এই হাই কমিশনে টাকা খাওয়িয়ে তারা হচ্ছে যে এই অ্যাপ্রুভাল গুলো নিয়েছে, যার কারণে এই 4,76,000 মানুষ যারা আসছিল 2022-এর কোলিং এ, তাদের প্রায় আমি মনে করি যে 80% মানুষ এখানে কর্মহীন এখনো ভুগছে। এখনো যারা অনেক মানুষ আছে যে তাদের কাজ নাই, অনেকে হচ্ছে যে এসে দেশে ফিরে গিয়েছেন, অনেকে অবৈধ হয়ে গেছেন। তো এই জন্য আমাদের দূতাবাস আমি মনে করি সবার আগে এটার দায় স্বীকার করা উচিত। আমি আপনি বাংলাদেশ দূতাবাসকে টিকেটিং এর সিন্ডিকেশন নিয়ে কথা বলছিলেন, সেইটা হ্যাঁ, আসলে আর কিভাবে এই দেখেন সমস্যা হচ্ছে? 2022-এ এই যে 18,000 মানুষ আসতে পারে নাই কেন, এই একমাত্র টিকেটের জন্য আসতে পারে নাই। আপনারা দেখেছেন যখন 2000 মেবি 24, হ্যাঁ 2024-এর মে মাসের 30 তারিখ হচ্ছে যে এই কোলিং এর সম্পূর্ণরূপে বন্ধ করা হয়, তখন একটা টিকেটের দাম উঠে 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত। দেখেন সিন্ডিকেটরা কি করে, তারা হচ্ছে যে একটা যেই মানে কম দামি যে টিকিটগুলো, ইকোনমিক ক্লাসগুলো টিকিটগুলো আছে, তারা হচ্ছে যে এয়ারলাইন্সের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে মিলে হচ্ছে তারা হচ্ছে যে এই টিকিটগুলো আগে কিনে নেয়। ধরেন হচ্ছে যে একটা সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে যে, আসার টিকিটের দাম হচ্ছে যে 400-500 রিঙ্গিত থাকার কথা, সেই জায়গায় তারা এই সিটগুলো ব্লক করে দেয়। কলিং সিন্ডিকেটের মাধ্যমে হোক, এই সময়গুলো যখন একটা সিচুয়েশন তৈরি হয়, যখন টিকেটের চাহিদাটা বাড়ে, তখন তারা হচ্ছে যে এই সিটগুলো হচ্ছে যে তারা ছেড়ে দেয়। তারা ছাড়ে কত? ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ পর্যন্ত এটার দাম উঠে যায়। সো আমাদের হচ্ছে যে এই সিন্ডিকেটের মাত্রা এখন ভয়াবহ টিক আ অবস্থানে তৈরি হয়েছে। তো আমরা চাই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, এই ব্যবস্থাটাও যেন আসলে করা হয় যে কিভাবে টিকেট সিন্ডিকেটটা রুখে দেওয়া যায়, কিভাবে কলিং সিন্ডিকেটটা রুখে দেওয়া যায় সেটা নিয়ে আসলে কাজ করা। আর এই দূতাবাস
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দায়িত্ব নিতে পারেন আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ শরীফুল হাসান। প্রায় আলোচনার শেষ দিকে, মানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম খুব বেশি ইতিবাচক কিংবা আলোর পথ আমি খুঁজে পেলাম না। আপনি আমাদের দেখাতে পারেন কিনা এই সিন্ডিকেশন কিংবা এই টিকিট সহজলভ্য হওয়া কিংবা যারা রয়েছেন সেখানে তাদের এই মানবেতর জীবনযাপন থেকে ভালো জীবনে ফিরে আসার দেয়? না দেখুন, মানে গত 54 বছর ধরে আমরা বারবারই মানে আশার কথা বলি, বারবার স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখাটাই বোধ আমাদের শক্তি। যত হতাশ হোক, যত খারাপ সংকট আসুক, আমাদের বারবার স্বপ্ন মানে দেখতেই হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধ বলেন, সেই সময় প্রবাসীদের যে ভূমিকা আপনি গতবার বলেন বা আজকে এখন রেমিটেন্স পাঠিয়ে বলেন, এই যে প্রবাসীরা $30 বিলিয়ন পাঠালো এবছর, তার মানে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে লোন দেয়, ঋণ দেয়, তার থেকে 8 থেকে 10 গুণ বেশি অর্থ পাঠায় আমার প্রবাসীরা। আজকে যে বাংলাদেশ একটা মানে সংকটের মধ্যেও, এত সংকটের মধ্যে বৈশ্বিক মন্দা বলেন, যুদ্ধ বলেন, এর মধ্যে হচ্ছে ভালো থাকে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের প্রবাসীরা। এই যে প্রবাসীদের কারণে, আপনি সাইফুর রহমান যখন বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলতেন যে আমাকে বিভিন্ন জায়গায় ধার দেনা করলে টাকা চাইতে যেতে হয় আমি বাজেট করার আগে। তো সেই জায়গা থেকে তো বাংলাদেশকে বের করে এনেছে আমাদের এই প্রবাসীরা। আমরা এই যে একটা সরকার এত শক্তি পায়, তার তো একটা বড় কারণ প্রবাসীরা। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু পক্ষান্তরে আমরা যদি মানবাধিকারের কথা বলি, তাদের জীবনযাপনের কথা বলি, তাদের প্রবাসীকে লাশ হওয়ার কথা বলি, দুর্ভোগের কথা বলি, সেই ভোগান্তি আসলে শেষ নাই। সেই জায়গাটা আমরা ভালো থাকতে চাই এবং সেই জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় জরুরি হচ্ছে আমাদের প্রবাসীদের ভোটাধিকারটা করা। আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে যদি 1 কোটিরও বেশি প্রবাসী দেখেন, তাদের কোনো ভয়েস নাই। আমি মনে করি আমাদের প্রবাসীদের যদি আমরা ভোটাধিকার করতে পারি, তাদের একটা কথা বলার অধিকার থাকে, নিশ্চয়ই আমরা হয়তো তাদের আরেক ধরনের জবাবদিহিতার মধ্যে রাষ্ট্রগুলো, সরকারগুলো আসবে। এবং শেষ করে এই কথা বলে যে আমার বাংলাদেশিরা বিদেশে ভালো থাকবে কিনা, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, নির্ভর করে আমি তাদেরকে কেমন সম্মান দিই। বাংলাদেশ তার নাগরিকদের যদি ঠিক মতো সম্মান না দেয়, মালয়েশিয়া যদি দেখে ওর দূতাবাসের সামনে ওর কর্মীরা রাস্তায় কষ্ট পাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ঝড়ে ভিজছে, সৌদি আরব যদি তাই দেখে, কাতার যদি তাই দেখে, তো ওরা যখন দেখে যে বাংলাদেশি তার নাগরিকদের সম্মান দেয় না, তার পাশে থাকে না, তাকে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে পাঠায়, এরকম বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন কখনোই ভালো থাকবে না। কাজে আমি বলবো যে মানে আমাদের দুঃখটা হচ্ছে সব সময় সব আমাদের যে সরকার থাকে তাদের বেশিরভাগ কথা তারা মুখে বলার জন্য বলে। সত্যি সত্যি প্রবাসীদের যে ভাগ্যের উন্নয়ন, সাধারণ মানুষের যে ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। যেই মানুষগুলো দেশ চালাচ্ছে, কৃষক, মানে এই দেশের অর্থনীতি ভিত্তিক, তাকে আমরা বলি চাষা। যেই প্রবাসীরা আমার রেমিটেন্স পাঠায় বছরে $30 বিলিয়ন, তাকে আমরা বলি কামলা। এবং এই রাষ্ট্রের আচরণ আপনি যদি দেখেন, ঠিক এদের প্রতি বিমানবন্দর থেকে সব জায়গায় দেখেন, প্রত্যেকেই যারা রাজনৈতিক দলগুলো বা অন্যরা তাদের জন্য কথা বলে বেশিরভাগ সময় রাজনৈতিক স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে। কিন্তু সত্যিকারের প্রবাসীদের যে ভাগ্যের উন্নয়ন আশা করি কোনোদিন নিশ্চয়ই হবে। তারা নিশ্চয়ই কোনোদিন হাসি মুখে ফিরবে। যেই বাবা মা তাদের বিমানবন্দর বিদায় দেয় হাসি মুখে, তারা লাশ হয়ে ফিরবে না, তারা হাতে হ্যান্ডকাপ নিয়ে, টর্চারের স্মৃতিচিহ্ন নিয়ে শূন্য হাতে ফিরবে না। নিশ্চয়ই তারা একদিন ভালো থাকবে, তারা সিন্ডিকেটের শিকার হবে না। এবং আমি শেষ করি এই কথা বলে, যেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া এত সংকট, সেই সিন্ডিকেটকে যদি আবার ক্ষমতায় আনতে হয়, তাদের মাধ্যমে যদি আবার কর্মী পাঠাতে হয়, এর চেয়ে আসলে দুঃখজনক কিছুই হয় না। আমি বাংলাদেশ সরকারের কাছে আশা করব তারা যেন খুব স্ট্রংলি বলে যে যেই সিন্ডিকেটের কারণে এত দুর্নীতি অনিয়ম হয়েছে, তোমার আগের সরকার, মাহাথির সরকার যাদের দুর্নীতির কথা বলেছে, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, সেই সিন্ডিকেট, সেই একই সিস্টেম, সেই দুর্নীতিবাজের মাধ্যমে আমরা কর্মী পাঠাবো না। আমরা যদি মাথা উঁচু করে আমাদের নাগরিকদের সম্মান দিতে পারি, অন্যরাও দিবে। এবং আমি আশা করি বাংলাদেশ। অনেক ধন্যবাদ শরীফুল হাসান। আমরাও আশাবাদী হতে চাই। আলোচনার একদম শেষ আর 1-1.5 মিনিট আমি কামাল হোসেন আপনার কাছে যেতে চাই যে যারা বাংলাদেশ থেকে যাবে ভবিষ্যতে, নিশ্চয়ই শ্রমবাজারের অচল অবস্থা কেটে যাবে, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে, কোন ব্যাপারে তাদের একটু সচেতন থাকা দরকার, কোন জায়গাগুলো থেকে কিংবা কোন দক্ষতা নিয়ে আসলে প্রতারণা কিংবা অন্য সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে? জি, আসলে অনুষ্ঠান শেষের পর্যায়ে, তারপরে আমি হচ্ছে যে আগে শরীফুল হাসান ভাইয়ের সাথে একটু যুক্ত করি। আমাদের কিছু দাবি দেওয়া আছে আপনার মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপরে আমাদের, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আগামী আগস্টের 11 তারিখ মালয়েশিয়া ভ্রমণ করবেন। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে
আমাদের কিছু দাবি দেওয়া তার কাছে উপস্থাপন করতে চাই। তিনি যেন এসে এই দাবি দেওয়া নিয়ে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করেন। এই আলোচনা যেন একটা ফলাফল আমরা দেখতে পাই। প্রথমে হচ্ছে যে আপনি প্রথমেই আজকে আলোচনার শুরুতে আমরা বলেছেন যে মালয়েশিয়াতে দরপাকড় চলছে। আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টের সময় পার করছি আমরা। তিনি যেন এসে মালয়েশিয়ান সরকারের কাছে অনুরোধ করেন যারা অবৈধ প্রবাসী আছি আমরা, তাদেরকে যেন বৈধতাকরণের একটা ব্যবস্থা করে দেয়। তারপরে এই যে দরপাকড় হচ্ছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পগুলোতে, মানুষ আসলে খুবই কষ্টে জীবনযাপন করছে। অনেকে একটা টিকেটের অভাবে হচ্ছে তারা দেশে যেতে পারছে না। তো আমি আপনাদের মাধ্যমে বলবো যে হাই কমিশনের যারা লেবার উইংসে কাজ করে তারা যেন বিভিন্ন ডিটেনশন ক্যাম্পগুলোতে একটু যোগাযোগ করেন, মালয়েশিয়ান সরকারের সাথে কূটনীতিক আলোচনা করে কিভাবে তাদেরকে দেশে পাঠানো যায় সেটার জন্য যেন আসলে তারা কাজ করে থাকেন। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। তারপরে হচ্ছে যে আমাদের প্রবাসীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের পাসপোর্ট। আমাদের আসলে নিজের জীবন থেকেও আমরা আসলে আমাদের পাসপোর্টটাকে বেশি প্রাধান্য দেই। তো এই পাসপোর্ট নিয়ে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন থার্ড পার্টি, বিভিন্ন সিকিউরিটি ইস্যু থেকে শুরু করে পাসপোর্ট ৬ মাস ৭ মাসে দেওয়া, কেউ পাসপোর্ট না পাওয়া, আরো সমস্যা, এগুলো আসলে কোনোভাবেই কোনো সমস্যা সমাধানের কিছুই দেখছি না। আমরা আশা করব যে সরকার এই পাসপোর্টটা কিভাবে সহজভাবে রিনিউ করে প্রবাসীদের মধ্যে খুব দ্রুত প্রেরণ করা যায়। দরকার হলে যেই দেশগুলোতে যেমন মালয়েশিয়াতে, সৌদি আরব, ওমান, কাতার, যেই দেশগুলোতে আমাদের অধিবাসন হচ্ছে যে শ্রমিক বেশি আছে, ওই দেশগুলোতে কিভাবে প্রিন্টিং মেশিন দিয়ে আরো কিছু কর্মী নিয়োগ করে কিভাবে সহজে এক থেকে ১ সপ্তাহের মধ্যে বা ১ মাসের মধ্যে পাসপোর্টটা কিভাবে সহজে দেওয়া যায় সেটা আসলে কাজ করা উচিত। আমাদের আরেকটা দাবি ভাই বলেছেন, আসলে প্রবাসীদের ভোটাধিকার দিলে আসলে আমরা তো দেশে যাই আর যেভাবে হই আমরা ভোটটা আমাদের কোনো না কোনো ভাবে হয়তো কিছু মানুষ হলে আমরা দেই। আমাদের ভোটাধিকার অবশ্যই জরুরি। তার মধ্য থেকে আসলে দেখেন, বাংলাদেশে নারী সংসদ সদস্য ৫০ থেকে ১০০ করা হয়েছে। আমরা প্রায় ২ কোটি প্রবাসীরা বিভিন্ন দেশে অবস্থান করছি। আমাদের ৮০%রও বেশি অর্থনৈতিক চাকাটা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্সে যায়। আমি মনে করি আসলে ১০০ ভাগ হিসাবে আমাদের রেমিটেন্সে যায়। দেখেন, আমরা যেভাবে ৮০% যদি আমরা রেমিটেন্স বৈধভাবে টাকা পাঠিয়ে আমরা দেই, আমরা অন্য অনেক মানুষ হচ্ছে যে কোনো কারণবশত হইলো তারা হচ্ছে যে বিভিন্নভাবে হুন্ডিতে টাকা বা অন্য মাধ্যমে তারা দেশে টাকা পাঠায়। তো ওই টাকাটাও কিন্তু কোনো না কোনো ভাবে আসলে হিসাবের বাইরে থাকুক আর হিসাবের মধ্যে থাকুক, সংসদেও অবস্থান চান, এরকম কোনো আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের থেকে একটা সংখ্যক আমরা সংসদে আমাদের প্রতিনিধি চাই। আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ হচ্ছে যে সংসদে প্রতিনিধি থাকুক, তাহলে আমরা হচ্ছে যে এই প্রবাসীদের যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবাসীদের কি কি দরকার, কি কি প্রয়োজন, এই জিনিসগুলো আমরা সংসদে তুলে ধরতে পারি। অনেক ধন্যবাদ মোকাম্মেল হোসেন, অনেকগুলো দাবি তুলে ধরেছেন। আমরাও আশাবাদী হতে চাই যে এই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুক এবং জি, দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু মালয়েশিয়াতে আসছেন, তিনি যেন এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমরা তো এই জুলাই গণ অভ্যুত্থানে আপনি জানেন, প্রবাসীরা আমরা যথেষ্ট পরিমাণ আমরা অবদান রেখেছি। আমরা রেমিটেন্স শাটডাউন এই ১৭ তারিখ ১৮ তারিখ থেকে আমাদের গণ অভ্যুত্থানের যাত্রাটা শুরু হয়। আমরা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ অবদান রেখেছি। আপনি দেখেছেন যে আগের যে তথ্যমন্ত্রী ছিলেন শেখ হাসিনা স্বয়ং এসে আমাদেরকে বলেছিল যে আপনারা রেমিটেন্স পাঠান, আপনারা রেমিটেন্সটা বন্ধ করিয়েন না। আমরা তার কোমর বাঁকা করে দিয়েছিলাম। সো আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, বিভিন্ন দেশে আটকও হয়েছিলাম। তো এই নতুন বাংলাদেশে আমরা কমপক্ষে সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের দিকটা একটু খেয়াল করেন, আমাদের দিকে একটু তাকান। ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই যারা তখন আমাদের সাথে ছিলেন। আমরা আশাবাদী হতে চাই এবং যে যেখানে থাকুন, বাংলাদেশের বাইরে অভিবাসন প্রত্যাশী কিংবা অভিবাসী সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। থাকুন মাইগ্রেশন কনসার্নের সাথে।